পৃষ্ঠা 98। ডায়াগ্রাম বেসড টাইপ। বেদান্ত দর্শনের সঠিক অবস্থানটি হল বেদান্ত দর্শন, তার নিচে দুটি অ্যারো দেওয়া আছে এবং দুটি সার্কেল দেওয়া আছে। প্রথম সার্কেল হচ্ছে আস্তিক, দ্বিতীয় সার্কেল হচ্ছে বেদাঙ্গগত। কোশ্চেন 2, বেদান্ত দর্শনের মূল বিভাগগুলি হল বেদান্ত। উত্তর, বেদান্ত দর্শন, তার নিচে অ্যারো দিয়ে দুদিকে লেখা আছে দ্বৈত ও অদ্বৈত। 3, বেদান্তের প্রস্থানত্রয় হল বেদান্ত, তার নিচে 3টে অ্যারো আছে উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র। 4, ব্রহ্মসূত্রের উপর বেদান্তের ভাষ্যগুলি হল বেদান্ত ভাষ্য, তার নিচে অ্যারো দিয়ে শারীরিক ভাষ্য আর শ্রীভাষ্য। পৃষ্ঠা 99। প্রশ্ন 5, সমার্থকতার বিচারে বলা যায় বেদান্ত = উপনিষদ। 6, কোনটি গুরু শিষ্যের পরম্পরাগত সঠিক ক্রম? গৌড়পাদ, অ্যারো গোবিন্দাচার্য, অ্যারো শঙ্করাচার্য, অ্যারো পদ্ম পাদাচার্য। 7, কোনটি সঠিক বলো? ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, জীবই ব্রহ্ম, এই 3টে অ্যারো একসঙ্গে হচ্ছে শঙ্কর। 8, সঠিক বিকল্পটি উল্লেখ করো। পূর্ণভাষ্য, অ্যারো দিয়ে মাধবাচার্য। পৃষ্ঠা 100। কোশ্চেন নাম্বার 9, সঠিক বিকল্পটি ছক দেখে চিহ্নিত করো। অদ্বৈতবাদ, নিচে অ্যারো দিয়ে সার্কেলের মধ্যে লেখা আছে গৌড়পাদ। 10, মহাকাব্যগুলি যে উপনিষদের অন্তর্গত? তত্ত্বমসি, অ্যারো ছান্দোগ্য। 11, আচার্য শঙ্করের মতে নির্গুণ ব্রহ্ম হলেন নির্গুণ ব্রহ্ম, অ্যারো দিয়ে সমস্ত ভেদ বর্জিত। 12, সঠিক বিকল্পটি কি? চিত প্লাস অচিত, দুটো অ্যারো এসে এক জায়গায় যোগ হয়েছে, যেটার নিচে লেখা আছে ব্রহ্ম, তার নিচে আন্ডারলাইন করে লেখা আছে রামানুজ। 13, কোনটি সঠিক বলো? নিত্যানিত্য বস্তু বিবেক প্লাস বৈরাগ্য প্লাস সমদমাদি প্লাস মুমুক্ষুত্ব = মুক্তি। পৃষ্ঠা 101। কোশ্চেন 14, অদ্বৈত বেদান্তে মুক্তির প্রকার হল জীবমুক্তি আর বিদেহী মুক্তি। দুটি অ্যারো এসে এক জায়গায় একটি সার্কেলে যুক্ত হয়েছে, যে সার্কেলের মধ্যে লেখা আছে মুক্তি। 15, দ্বৈত ও অদ্বৈত বেদান্তের পার্থক্যের পরিপ্রেক্ষিতে যে ছকটি উঠে আসে তা হল দ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্ত। 16, অদ্বৈত বেদান্তের জীবের কর্ম হল প্রাবজ, সঞ্চিত, সঞ্চীয়মান। এই 3টে অ্যারো এসে একটা সার্কেলের মধ্যে যুক্ত হয়েছে, যে সার্কেলে লেখা আছে জীবের কর্ম। পৃষ্ঠা 102। কোশ্চেন নাম্বার 17, অদ্বৈত বেদান্তের আলোচনার ক্রমিক অবস্থান হল গৌড়পাদ, অ্যারো গোবিন্দাচার্য, অ্যারো শঙ্কর, অ্যারো পদ্ম পাদাচার্য। 18, অদ্বৈত বেদান্তের অন্তর্গত বিভিন্ন মতবাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সঠিক চিত্রটি হল একটি বড় সার্কেলের মধ্যে 4টি সার্কেল দেওয়া আছে। প্রথম সার্কেল হচ্ছে বিশুদ্ধ দ্বৈত, ওপরে একটি সার্কেলে কেবলা দ্বৈতবাদ, নিচের সার্কেলে দ্বৈতাদ্বৈত, আর ডান দিকের সার্কেলে হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। 19, অদ্বৈত বেদান্তের মতে জীবের স্তরগুলি হল জীবের স্তর, তার নিচে 3টে অ্যারো আছে। একটা হচ্ছে জাগ্রত, দ্বিতীয় হচ্ছে স্বপ্ন, তৃতীয় হচ্ছে সুষুপ্তি। পৃষ্ঠা 103। 20, বেদান্ত পাঠের অঙ্গ হল
বেদান্ত পাঠ, তার নিচে 3টে অ্যারো আছে। প্রথম অ্যারোতে হচ্ছে শ্রবণ, দ্বিতীয় অ্যারোতে হচ্ছে মনন, তৃতীয় অ্যারোতে হচ্ছে নিদিধ্যাসন। কেস বেসড টাইপ প্রশ্ন 1। আচার্য শঙ্কর হলেন একজন অদ্বৈতবাদী দার্শনিক। অদ্বৈতবাদ অনুযায়ী দাবি করা হয় যে ব্রহ্ম হলেন এক অদ্বিতীয় সত্তা ব্র্যাকেটে একমেবাদ্বিতীয়ম। শঙ্করের অদ্বৈতবাদের মূল কথা হল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম হলেন অভিন্ন। ব্রহ্মই হলেন একমাত্র পারমার্থিক সৎ। ব্রহ্ম ছাড়া আর অন্য কিছুই হল মিথ্যা। সে কারণে আচার্য শঙ্করের মতবাদকে বলা হয় কেবলাদ্বৈতবাদ। সর্বাপেক্ষা বৃহৎ সত্তাকেই বলা হয় ব্রহ্ম। ব্রহ্ম তাই অসীম, অনন্ত, সর্বব্যাপী এক পূর্ণ সত্তা। ব্রহ্ম হলেন নিত্য, বুদ্ধ, শুদ্ধ ও মুক্ত স্বভাব সম্পন্ন। তিনি হলেন সপ্রকাশ চৈতন্য স্বরূপ। তিনি কখনোই কোনো জ্ঞানের বিষয় হতে পারেন না। পরম সত্তাকে কখনো আত্মা, আবার কখনো ব্রহ্ম বলা হয়। রোমান 1, সঠিক বিকল্পটি বেছে নাও। আচার্য শঙ্কর হলেন একজন অদ্বৈতবাদী। রোমান 2, সঠিক বিকল্পটি বেছে নাও। শঙ্কর হলেন ব্রহ্ম। শঙ্কর বলেন ব্রহ্ম হলেন সসীম। রোমান 3, সঠিক বিকল্পটি বেছে নাও। ব্রহ্ম হলেন এক এবং অদ্বিতীয়। রোমান 4, সঠিক বিকল্পটি বেছে নাও। ব্রহ্ম হলেন পূর্ণ সত্তা। রোমান 5, সঠিক বিকল্পটি বেছে নাও। ব্রহ্ম ও জীব এক ও অভিন্ন। রোমান 6, সঠিক বিকল্পটি বেছে নাও। ব্রহ্ম হলেন পারমার্থিক সৎ। কোশ্চেন নাম্বার 2। অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধন দশা বলতে বোঝায় দেহের সঙ্গে আত্মার একাত্মবোধ। জীব ও আত্মা হল স্বরূপত নিত্য, শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত। কিন্তু অজ্ঞান বা অবিদ্যা তথা মায়ার দ্বারা উপহিত হয়েই আত্মা নিজেকে দেহের সঙ্গে অভিন্ন বলে মনে করে এবং নিজেকে জ্ঞাতা, ভোক্তা ও কর্তারূপে জানে। এর ফলে জীব তার দৈহিক জন্মমৃত্যু, রোগ শোক, সুখ দুঃখ প্রভৃতিকে নিজের বলে মনে করে এবং সেই অনুযায়ী সংসারে মায়াজালে আবদ্ধ হয়। একেই বলা হয় আত্মার বন্ধন। এরূপ অবস্থায় জীব তার অন্তঃস্থিত ব্রহ্মত্ব বিস্মৃত হয়। পৃষ্ঠা 104। রোমান 1, সঠিক বিকল্পটি বেছে নাও। দেহের সঙ্গে আত্মার একাত্মবোধের বন্ধন দশা। রোমান 2, সঠিক বিকল্পটি বেছে নাও। জ্ঞাতা, ভোক্তা ও কর্তা রূপে আত্মার বন্ধন। রোমান 3, সঠিক বিকল্পটি বেছে নাও। মায়ার প্রভাবে আত্মার বন্ধন। রোমান 4, সঠিক বিকল্পটি বেছে নাও। জীব স্বরূপত নিত্য, বুদ্ধ ও মুক্ত। কোশ্চেন নাম্বার 3। মহর্ষি বাদরায়ণ, যিনি বেদব্যাস নামে খ্যাত, তিনি বেদান্তের উপর সূত্র গ্রন্থরূপে ব্রহ্মসূত্র গ্রন্থটি রচনা করেছেন। এই ব্রহ্মসূত্রের উপর বিভিন্ন ভাষ্য গ্রন্থ রচিত হয়। ব্রহ্মসূত্রের উপর রচিত ভাষ্য গ্রন্থগুলির পরিপ্রেক্ষিতে বেদান্ত দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের উদ্ভব হয়েছে। এদের মধ্যে মূল হল দুটি, যার একটি হল অদ্বৈতবাদ এবং অপরটি হল দ্বৈতবাদ নামে খ্যাত। এদের মধ্যে শঙ্করের কেবলাদ্বৈতবাদ, রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ, নিম্বাকাচার্যের দ্বৈতাদ্বৈতবাদ, বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈতবাদ এবং মাধবাচার্যের দ্বৈতবাদ হল অন্যতম। দ্বৈতবাদের উপর মাধবাচার্যের ভাষ্যটি পূর্ণ ভাষ্য, শঙ্করাচার্যের ভাষ্যটি শারীরক ভাষ্য, রামানুজের ভাষ্যটি শ্রীভাষ্য
নিম্বকাচার্যের ভাষ্যটি বেদান্ত পারিজাত সৌরভ এবং বল্লভাচার্যের ভাষ্যটি অনুভাষ্য নামে খ্যাত। এদের মধ্যে একমাত্র মাধবাচার্য হলেন দ্বৈতবাদী, আর বাকি সকলেই হলেন অদ্বৈতবাদী। রোমান 1, সঠিক বিকল্পটি বেছে নাও। ব্রহ্মসূত্রের রচয়িতা হলেন বাদরায়ণ। রোমান 2, সঠিক বিকল্পটি বেছে নাও। অনুভাষ্য রচনা করেছেন বল্লভাচার্য। রোমান 3, সঠিক বিকল্পটি বেছে নাও। বেদান্তের মূল মতবাদ হলো দুটি, দ্বৈত ও অদ্বৈতবাদ। রোমান 4, সঠিক বিকল্পটি বেছে নাও। বিশিষ্টা দ্বৈতবাদের সমর্থক হলেন রামানুজ। রোমান 5, সঠিক বিকল্পটি বেছে নাও। পূর্ণ ভাষ্য হল একটি ভাষ্য গ্রন্থ। রোমান 6, সঠিক বিকল্পটি বেছে নাও। ব্রহ্মসূত্র হল একটি ভাষ্য গ্রন্থ। পৃষ্ঠা 105, মনে রাখবো সহজে বেদান্তের প্রাথমিক ধারণা। বেদান্ত শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল বেদযুক্ত অন্ত = বেদান্ত। বেদান্তের মূল গ্রন্থটি হল ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্রের রচয়িতা হলেন মহর্ষি বাদরায়ণ। অদ্বৈত বেদান্তের মুখ্য প্রবক্তা হলেন আচার্য গৌড়পাদ। অদ্বৈত বেদান্তের সর্বাধিক প্রচলিত নাম হল আচার্য শঙ্কর। ব্রহ্মসূত্রের ওপর রচিত আচার্য শঙ্করের ভাষ্য গ্রন্থটি হল শারীরক ভাষ্য। অদ্বৈত বেদান্তের মূল কথা হল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। আচার্য রামানুজের ভাষ্য গ্রন্থটি হল শ্রীভাষ্য। আচার্য শঙ্কর ব্রহ্মকে বলেছেন নির্গুণ। আচার্য রামানুজ ব্রহ্মকে বলেছেন সগুণ। আচার্য শঙ্করের মতে জগৎ হল মায়ার সৃষ্টি। আচার্য শঙ্করের মতে মায়া হল মিথ্যা। আচার্য শঙ্করের মতে মায়ার স্বরূপ হল অনির্বচনীয়। শঙ্করের মতে জীব ও ব্রহ্মের সম্পর্ক হল অভেদ সম্পর্ক। ত্রিবিধ সত্তার কথা বলেছেন আচার্য শঙ্কর। ত্রিবিধ সত্তাকে আচার্য শঙ্কর বলেন সত্তা ত্রৈবিধ্যবাদ। আচার্য শঙ্করের মতে মায়া যার শক্তি তা হল ব্রহ্ম। শঙ্করের মতে মায়া হল ভাবরূপ। শঙ্করের মতে জগতের স্বরূপ হল মিথ্যা। আচার্য শঙ্করের মতবাদকে বলা হয় বিবর্তবাদ। আচার্য শঙ্করের মতবাদের নাম হল কেবলাদ্বৈতবাদ। শঙ্করের মতে পারমার্থিক দৃষ্টিতে জীব হল মিথ্যা। আচার্য রামানুজের মতবাদকে বলা হয় বিশিষ্টাদ্বৈতবাদ। বেদকে আর যে নামে অভিহিত করা হয় তা হল শ্রুতি। বেদান্তের শ্রুতি প্রস্থান হল উপনিষদ। বেদান্তের স্মৃতি প্রস্থান হল শ্রীমদ্ ভাগবত গীতা। বেদান্তের ন্যায় প্রস্থান হল ব্রহ্মসূত্র। পরস্ম বেদ বলা হয় ইতিহাস পুরাণকে। আচার্যরা রামানুজ শঙ্করের মায়াবাদকে অস্বীকার করেছেন। আচার্য রামানুজ শঙ্করের মায়াবাদের বিরুদ্ধে 7টি দোষের উল্লেখ করেছেন। শঙ্করের মায়াবাদের বিরুদ্ধে রামানুজের তোলা আপত্তিগুলি সপ্তধা অনুপপত্তি নামে খ্যাত। দ্বৈত বেদান্তের প্রবক্তা হলেন আচার্য মধ্ব বা মাধবাচার্য। প্রচ্ছন্ন বৌদ্ধ রূপে অভিহিত করা হয় আচার্য শঙ্করকে। ব্রহ্মের ত্রিবিধ ভেদের কথা বলেছেন আচার্য শঙ্কর। ব্রহ্মকে সমস্ত প্রকার ভেদশূন্য বলেছেন আচার্য শঙ্কর। পৃষ্ঠা 106, এই পৃষ্ঠাতে একটি মানস চিত্র আছে বেদান্ত দর্শনের ভিত্তি ও মতবাদের উপরে। পৃষ্ঠা 106, ইউনিট 2, ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শন, প্র্যাকটিক্যাল এথিক্স অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি।
পৃষ্ঠা 108, এটি একটি সাদা পৃষ্ঠা। পৃষ্ঠা 109, ইউনিট 2, ব্যবহারিক নীতিবিদ্যা ব্র্যাকেটে প্র্যাকটিক্যাল এথিক্স, প্রথম অধ্যায়, আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু ব্র্যাকেটে সুইসাইড অ্যান্ড ইউথ্যানাসিয়া EUTHANASIA। দার্শনিক পরিভাষার অর্থ। বিশুদ্ধ নীতিশাস্ত্র। নৈতিকতার তত্ত্ব সম্পর্কিত আলোচনা যে শাস্ত্রে হয় তাকেই বলা হয় বিশুদ্ধ নীতিশাস্ত্র। ব্যবহারিক নীতিশাস্ত্র। মানুষের দৈনন্দিন ব্যবহারগত বিষয়গুলি নৈতিক আলোচনা করা হয় যে শাস্ত্রে তাকেই বলা হয় ব্যবহারিক নীতিশাস্ত্র। সমাজবদ্ধতা। সমাজে অবস্থান করার যে মানসিকতা তাকেই বলা হয় সমাজবদ্ধতা। গঠনমূলক সামাজিক দিক। সমাজের যে সমস্ত বিষয়গুলি সমাজের মঙ্গলার্থে সমাজকে চালিত করে সেগুলিকেই বলা হয় সমাজের গঠনমূলক দিক বা গঠনমূলক সামাজিক দিক। ধ্বংসমূলক সামাজিক দিক। সমাজের যে সমস্ত বিষয়গুলি বা দিকগুলি সমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায় সেগুলিকেই বলা হয় ধ্বংসমূলক সামাজিক দিক। হত্যা। কোনো ব্যক্তির সুস্থ সবল ও স্বাভাবিক জীবনকে জোর করে ছিনিয়ে নেওয়াকে বলা হয় হত্যা। আত্মহত্যা। বীতশ্রদ্ধ হয়ে কোনো ব্যক্তি যখন নিজেই নিজের জীবনের অবসান ঘটায় বা তার জীবনী শক্তিকে নাশ করে তখন তাকে বলা হয় আত্মহত্যা। স্বস্তি মৃত্যু। রোগ যন্ত্রণায় কাতর কোনো ব্যক্তিকে যখন তার নিজের অনুরোধে অনুকম্পা বশত ঔষধি প্রয়োগে বা অন্য কোনো উপায়ে অপর কোনো ব্যক্তি হত্যা করে তখন তাকেই বলা হয় স্বস্তি মৃত্যু। ঐচ্ছিক স্বস্তি মৃত্যু। যন্ত্রণাক্লিষ্ট ব্যক্তির ইচ্ছাতেই যখন স্বস্তি মৃত্যু ঘটানো হয় তখন তাকে বলা হয় ঐচ্ছিক স্বস্তি মৃত্যু। অনৈচ্ছিক স্বস্তি মৃত্যু। যন্ত্রণাক্লিষ্ট ব্যক্তির ইচ্ছা অনাদায়ে যখন স্বস্তি মৃত্যু ঘটানো হয় তখন তাকে বলা হয় অনৈচ্ছিক স্বস্তি মৃত্যু। ইচ্ছা নিরপেক্ষ স্বস্তি মৃত্যু। যন্ত্রণাক্লিষ্ট ব্যক্তির ইচ্ছা ও অনিচ্ছা আদায় ব্যর্থ হয়ে যখন তার স্বস্তি মৃত্যু ঘটানো হয় তখন তাকে বলা হয় ইচ্ছা নিরপেক্ষ স্বস্তি মৃত্যু। সক্রিয় স্বস্তি মৃত্যু। যখন কোনো ব্যক্তি সক্রিয় ভূমিকা গ্রহণ করে অন্য কোনো ব্যক্তির স্বস্তি মৃত্যু ঘটায় তখন তাকে বলা হয় সক্রিয় স্বস্তি মৃত্যু। নিষ্ক্রিয় স্বস্তি মৃত্যু। যখন কোনো ব্যক্তি নিষ্ক্রিয় ভূমিকা গ্রহণ করে অন্য কোনো ব্যক্তির স্বস্তি মৃত্যু ঘটায় তখন তাকে বলা হয় নিষ্ক্রিয় স্বস্তি মৃত্যু। অল্প কথায়, মানব জীবনের ধ্বংসমূলক দিকের আবির্ভাবে হত্যা, আত্মহত্যা ও স্বস্তি মৃত্যু। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজেই মানুষকে বসবাস করতে হয়। সামাজিক মানুষ হিসেবে তাই মানুষকে সমাজের বিভিন্ন রকম নিয়ম কানুন মেনে চলতে হয়। সামাজিক নিয়ম কানুন ও রীতিনীতি মেনে চলার মাধ্যমেই সমাজকে সুস্থ ও সবল রাখা যায়। সামাজিক স্বাস্থ্য তাই তার নিয়ম নীতির মান্যতার উপরই নির্ভর করে। এ হলো সমাজ ও সামাজিক মানুষের এক সুস্থ অবস্থার দিক। সামাজিক মানুষের এরূপ দিকই মানুষের জীবনকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তোলার প্রেরণা যোগায়। এরূপ প্রেরণায় মানুষকে আনন্দপূর্ণভাবে বাঁচিয়ে রাখে। এ হলো মানুষের সমাজবদ্ধতার এক গঠনমূলক দিক ব্র্যাকেটে কনস্ট্রাকটিভ অ্যাসপেক্ট। কিন্তু কোনো সমাজই কখনোই অবিমিশ্র আনন্দ বা সুখের নয়। রৌদ্রের সঙ্গে মেঘের, দিনের সঙ্গে রাতের যেমন এক প্রকার ঘনিষ্ঠ যোগ দেখা যায় তেমনি আনন্দের সঙ্গে নিরানন্দ তথা দুঃখেরও যোগ দেখা যায়। মানুষের জন্মগ্রহণের ফলে সমাজে যেমন আনন্দধারা বয়ে চলে তেমনি মানুষের মৃত্যুতে সমাজ জীবনে দুঃখের আগমন ঘটে। এছাড়াও বলা যায় যে সমাজ জীবনে দুঃখের আগমন ঘটে বিভিন্ন প্রকার অসামাজিক ও অমানবিক ক্রিয়া সম্পাদনের জন্য।
হত্যা, আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু প্রভৃতি হল এই ধরনের অসামাজিক ও অমানবিক ক্রিয়াসমূহ। এগুলি হল মানুষের সমাজ জীবনের ধ্বংসমূলক দিক, ব্র্যাকেটে ডিস্ট্রাকটিভ অ্যাসপেক্ট, পৃষ্ঠা 110। এই ধরনের অমানবিক ও অসামাজিক ক্রিয়াকর্ম মানুষের সমাজ জীবনকে অত্যন্ত বিষময় করে তোলে। ব্যবহারিক নীতিবিজ্ঞানে এই সমস্ত বিষয়গুলির নৈতিকতা নিয়ে তাই আলোচনা করা হয়েছে। পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থে এই সমস্ত বিষয়গুলির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সেগুলির আলোচনা করেছেন। হত্যার মানসিকতাকেই আত্মহত্যা বা স্বস্তি মৃত্যু, আত্মহত্যা ও ইচ্ছা মৃত্যু বা স্বস্তি মৃত্যু ধারণাগুলি হত্যার ধারণা থেকে নিঃসৃত হয়েছে। হত্যা শব্দটির অর্থ হল কোনো মানুষের ইচ্ছার বিরুদ্ধে জোর করে ও অন্যায়ভাবে তার বাঁচার অধিকারকে কেড়ে নেওয়া। অর্থাৎ বলা যায় যে কোনো মানুষের জীবনী শক্তি ও বাঁচার অধিকারকে বলপূর্বক হরণ করাই হল হত্যা। হত্যার পিছনে যে সমস্ত কারণগুলি ক্রিয়াশীল সেগুলি হল ব্যক্তিগত স্বার্থ, প্রতিশোধ স্পৃহা এবং অপরাপর নানাবিধ উচ্চাকাঙ্ক্ষা সমূহ। মানুষের ব্যক্তিগত স্বার্থ ও নানাবিধ উচ্চাকাঙ্ক্ষার পথে যদি কোনো ব্যক্তি বাধা বা অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে স্বার্থকামী ব্যক্তির মনে প্রতিহিংসা পরায়ণতা জাগরিত হয় এবং সেরূপ মানসিকতা থেকেই একজন অপরজনকে হত্যা করে। এভাবেই প্রেমের পথে বাধা, চাকরির ক্ষেত্রে বাধা, উন্নতিতে বাধা, রাজনৈতিক অভিলাষ সিদ্ধির ক্ষেত্রে বাধা এবং সামাজিক প্রতিষ্ঠা প্রভৃতির ক্ষেত্রে বাধাস্বরূপ ব্যক্তিদের হত্যা করা হয়। এই হত্যার ধারণা থেকেই আত্মহত্যা, স্বস্তি মৃত্যু প্রভৃতি বিষয়গুলি নিঃসৃত হয়েছে। অবশ্য একথা ঠিক যে হত্যার ধারণা থেকে এগুলি নিঃসৃত হলেও হত্যার সঙ্গে একথা ঠিক যে হত্যার ধারণা থেকে এগুলি নিঃসৃত হলেও হত্যার সঙ্গে এদের গুরুতর পার্থক্য রয়েছে। এর কারণ হত্যার ক্ষেত্রে হত মানুষের হত হওয়ার ইচ্ছা না থাকলেও এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে হত মানুষের হত হওয়ার ইচ্ছা থাকে। হতগামী মানুষের কাছে তাই এগুলি একান্তভাবে কাম্য। আত্মহত্যা, নিজের জীবনকে নিজের দ্বারা নাশ করার নামই হলো আত্মহত্যা। অর্থাৎ বলা যায় যে কোনো মানুষ যখন নিজের জীবনকে নিজেই ছিনিয়ে নেয় বা নিজেকে নিজেই নাশ বা হত্যা করে, তখনই তাকে বলা হয় আত্মহত্যা, ব্র্যাকেটে অ্যান ইন্টারন্যাশনাল টেকিং অফ ওয়ানস ওন লাইফ, ব্র্যাকেট শেষ। আত্মহত্যার ব্যুৎপত্তিগত অর্থ হলো আত্ম ব্র্যাকেটে নিজেকে প্লাস হত্যা ব্র্যাকেটে নাশ করা ইজিক্যাল টু আত্মহত্যা। এ হলো কোনো ব্যক্তির নিজের ইচ্ছা অনুযায়ী বা অভিপ্রেত অনুযায়ী স্ব আরোপিত এক মৃত্যুর পরোয়ানা। অর্থাৎ বলা যায় যে কোনো ব্যক্তি যখন আত্মহত্যা করে তখন তার নিজের অভিপ্রায় অনুযায়ী আত্মহত্যার বিষয়টিকে উল্লেখ করা হয়। আত্মহত্যার বিষয়টি আমাদের ব্যবহারিক জীবনে প্রায় ঘটে থাকে। এর ফলে আমাদের পারিবারিক ও সামাজিক জীবন অত্যন্ত বিষময় হয়ে ওঠে। পিটার সিঙ্গার তাঁর গ্রন্থে আত্মহত্যার নৈতিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ব্যবহারিক নীতিবিজ্ঞানে এরূপ বিষয়টি এক জটিল বিতর্কের সৃষ্টি করেছে। ফলত এর পক্ষে ও বিপক্ষে বিভিন্ন রকম যুক্তির উপস্থাপনা করা হয়েছে। স্বস্তি মৃত্যু। স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু হল হত্যার একটি নবতম আধুনিক সংস্করণ। হত্যার এরূপ আধুনিক সংস্করণটিকে পিটার সিঙ্গার তার প্র্যাকটিক্যাল এথিক্স নামক গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করে। ব্যবহারিক বা ফলিত নীতিবিজ্ঞানে ইতিহাসের এক নতুন দিগন্তের উন্মোচন করেছেন। এই স্বস্তি মৃত্যু নিয়েই ইদানিংকালে দেশ বিদেশে উষ্ণ বিতর্কের সৃষ্টি হয়েছে। স্বস্তি মৃত্যুর ইংরেজি প্রতিশব্দ হল
ইউথানাসিয়া, যার অর্থ হলো উত্তম বা সহজ মৃত্যু। ইউথানাসিয়া শব্দটির শব্দগত বিশ্লেষণ হলো গৌড প্লাস থ্যানাটোস ডেথ, অর্থাৎ গুড ডেথ বা উত্তম মৃত্যু। পিটার সিঙ্গারের ব্যাখ্যায় স্বস্তি মৃত্যু। পিটার সিঙ্গার তাঁর গ্রন্থে উল্লেখ করেছেন যে আধুনিককালে ইউথ্যানাসিয়া শব্দটি ব্যুৎপত্তিগত বা অভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য একটি অর্থে বহুলভাবে ব্যবহৃত হয়েছে। এরূপ অর্থটি হল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি যাদের আরোগ্য লাভের আশা একদমই নেই, সেই সমস্ত ব্যক্তিদের ব্যাধিজনিত দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে অনুকম্পা বশত ঔষধি প্রয়োগ করে বা অন্য কোনো উপায় অবলম্বন করে তাদের জীবন নাশ করা বা হত্যা করা। অবশ্য এই ধরনের হত্যা বা জীবননাশের পিছনে ভুক্তভোগী ব্যক্তির জ্ঞাততা ও ইচ্ছা বা সম্মতি থাকে। ভুক্তভোগী ব্যক্তির জ্ঞাততা ও ইচ্ছা অনুসারেই তার জীবন নাশ করা হয়ে থাকে। মানুষের অনুকম্পা তথা করুণা এক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। সেই কারণেই এই ধরনের হত্যাকে অনুকম্পা হত্যা বা করুণা হত্যা মার্সি কিলিং রূপে অভিহিত করা হয়। অনুকম্পা হত্যার প্রধান বৈশিষ্ট্য হল যে ব্যক্তিকে অনুকম্পা বশত হত্যা করা হবে সেই হতকামী ব্যক্তির ক্ষেত্রে নিজের ইচ্ছা থাকে এবং হত্যাকারীকে তার হত্যার জন্য পূর্ণ সম্মতি প্রদান করে। আবার দেখা যায় যে এরূপ ক্ষেত্রে হতকামী ব্যক্তি এতটাই অসহায় ও যন্ত্রণাক্লিষ্ট যে তার নিজের পক্ষে আত্মহত্যা করার কোনো সুযোগ থাকে না। সে কারণেই সে তার নিকট আত্মীয় ও চিকিৎসককে পরামর্শ প্রদান করে ঔষধি প্রয়োগে বা অন্য কোনো উপায় অবলম্বন করে তার জীবনের পরিসমাপ্তি ঘটাতে। এভাবেই সে অসহনীয় রোগ যন্ত্রণার হাত থেকে চিরমুক্তি আশা করে। অবশ্য স্বস্তি মৃত্যুর বিভিন্ন প্রকার দেখা যায়। এই সমস্ত প্রকারগুলি হল যথাক্রমে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং ইচ্ছা নিরপেক্ষ প্রভৃতি। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ। 1. জোর করে কারো জীবন ছিনিয়ে নেওয়াকে বলে হত্যা। পৃষ্ঠা 111। প্রশ্ন 2. নিজেই যখন নিজের জীবন নাশ করে তখন তা হলো আত্মহত্যা। 3. ইউথানাসিয়া শব্দটির অর্থ হলো স্বস্তি মৃত্যু। ইউ শব্দটি হলো গ্রিক শব্দ। থ্যানাটোস শব্দটি হলো গ্রিক শব্দ। ইউ প্লাস থ্যানাটোস ইউথানাসিয়া। 7. রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে যে মৃত্যু ঘটানো হয় তা হলো স্বস্তি মৃত্যু। 8. প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটির রচয়িতা হলেন পিটার সিঙ্গার। 9. সামাজিক নিয়ম লঙ্ঘন করাকে বলা হয় অপরাধ। 10. যারা অপরাধ করে তাদের বলা হয় অপরাধী। 11. দ্য সুইসাইড গ্রন্থটির রচনা হলেন দুর্খেইম। 12. স্বস্তি মৃত্যুর বিষয়টি যে দেশে আইন সিদ্ধ তা হল নেদারল্যান্ড। 13. নিজের স্বার্থের জন্য যে আত্মহত্যা তা হল অহংবাদী আত্মহত্যা। 14. পরহিতার্থে আত্মহত্যা হল পরার্থবাদী। 15. আত্মহত্যা সবসময়ই হল নিন্দার। 16. আইনের চোখে আত্মহত্যা হল অপরাধ। 17. নৈতিকতার দৃষ্টিতে আত্মহত্যা হল অন্যায়। পৃষ্ঠা 112। 18. মনের অচেতন স্তরে আত্মহত্যার প্রবণতা লুকায়িত বলেছেন ফ্রয়েড। 19. সক্রিয় স্বস্তি মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর বিষয়টি হল সরাসরি। 20. নিষ্ক্রিয় স্বস্তি মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুটি হল পরোক্ষ। 21.
সরাসরিভাবে না মেরে পরোক্ষভাবে মরাকে বলা হয় মরতে দেওয়া। 22 হত্যার পিছনে যে নোদনা কাজ করে তা হলো প্রতিহিংসা। 23 আত্মহত্যার পিছনে যে নোদনা কাজ করে তা হলো অভিমান। 24 হত্যা করা এবং মরতে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। 25 সাধারণ অর্থে হত্যা করা ও মরতে দেওয়ার মধ্যে নীতিগত পার্থক্য আছে। 26 জেমস র্যাচেলস ও পিটার সিঙ্গারের মতে হত্যা করা ও মরতে দেওয়ার মধ্যে নীতিগত পার্থক্য নেই। 27 জাপানের সামুরাইরা যেভাবে আত্মহত্যা করে তাকে বলে হারাকিরি। 18 হারাকিরি হলো অত্যন্ত সম্মানের। 29 অ্যারিস্টটলের মতে আত্মহত্যা হলো মহৎ কাজ নয়। 30 হিউমের মতে আত্মহত্যা হলো সমর্থনযোগ্য। 31 স্বস্তি মৃত্যুর রূপ হলো 3টি। 32 জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তির স্বস্তি মৃত্যু হলো ইচ্ছা নিরপেক্ষ। 33 রোগী যখন নিজেই স্বস্তি মৃত্যু চায় তখন তা হলো ঐচ্ছিক। 34 ইচ্ছা প্রকাশ করতে না পারলেও ধরে নেওয়া হয় যে রোগীর স্বস্তি মৃত্যুর ইচ্ছা ছিল। এরূপ স্বস্তি মৃত্যু হলো অনৈচ্ছিক।